আচ্ছা, আমরা দুটো কেস করে ফেলেছি, ঠিক আছে। কোন কোন কেসগুলোর কথা আমি বলছি, আমি যে যে কেসগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে ডিম্যান্ডেও চেঞ্জ আসবে, সাপ্লাইয়েও চেঞ্জ আসবে। এরকম আমরা কটা কেস পাবো? এরকম আমরা 4টে কেস পাবো। ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে স্ক্রিনটা। ডিম্যান্ডেও চেঞ্জ আসবে, সাপ্লাইয়েও চেঞ্জ আসবে, এরকম আমরা 4টে কেস পাবো, রাইট। তো 4টে কেসের মধ্যে আমরা কি কি কেস দেখতে পারি? আমরা দেখতে পারি যে প্রথমে, একদম প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আমরা দেখেছি ডিম্যান্ডেও ইনক্রিজ হচ্ছিল, সাপ্লাইয়েও ইনক্রিজ হচ্ছিল। তো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট কেস, ডিম্যান্ডেও ইনক্রিজ হচ্ছিল, সাপ্লাইয়েও ইনক্রিজ হচ্ছিল। তার মধ্যে আমরা আবার 3টে কেস পড়েছি। একটা হচ্ছে ডিম্যান্ডে যতটা ইনক্রিজ হচ্ছিল, সাপ্লাইয়েও ততটাই ইনক্রিজ হচ্ছিল। একটাতে আমরা দেখলাম ডিম্যান্ডে ইনক্রিজটা বেশি হচ্ছিল ইন কম্প্যারিজন টু সাপ্লাইয়ে ইনক্রিজ, আর একটাতে আমরা দেখলাম হচ্ছে ডিম্যান্ডে ইনক্রিজটা কম হচ্ছিল ইন কম্প্যারিজন টু ইনক্রিজ ইন সাপ্লাই। তারপরে আমরা কি পড়লাম? তারপরে আমরা ইনক্রিজ ইন ডিম্যান্ড বাট ডিক্রিজ ইন সাপ্লাই, এইটা পড়লাম। তার মধ্যেও আমরা 3টে কেস পড়লাম, আমি আর লিখছি না আলাদা করে। এবার তাহলে কি পড়বো আমরা? এবার আমরা পড়বো যে ডিম্যান্ডে ডিক্রিজ হবে কিন্তু সাপ্লাইয়ে ইনক্রিজ হবে। তার মধ্যে 3টে কেস হবে, সেই 3টে কেস এবার আমরা পড়বো। আর লাস্টে আমরা পড়বো ডিম্যান্ডেও ডিক্রিজ হবে, সাপ্লাইয়েও ডিক্রিজ হবে। বলো, এই যে পার্ট অবধি হয়ে গেছে, এই পার্ট অবধি কারোর কোনো ডাউট আছে? এই 6টা কেস অলরেডি হয়ে গেছে, কারোর কোনো ডাউট নেই তো? ওকে, এবার আমরা দেখবো তাহলে ডিম্যান্ডে ডিক্রিজ, সাপ্লাইয়ে ইনক্রিজ। 3টে কেস হতে পারে, ডিম্যান্ডের ডিক্রিজ আর সাপ্লাইয়ের ইনক্রিজটা সেম হতে পারে, ডিম্যান্ডের ডিক্রিজটা বেশি হতে পারে, ডিম্যান্ডের ডিক্রিজটা কম হতে পারে ইন কম্প্যারিজন টু সাপ্লাইয়ের ইনক্রিজ। প্রথমে দেখি যে ডিম্যান্ডের ডিক্রিজ যদি সাপ্লাইয়ের ইনক্রিজের সেম হয় তাহলে আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে কি ইম্প্যাক্ট আসে। তো প্রথমে একটা ডিম্যান্ড কার্ভ আঁকো, একটা সাপ্লাই কার্ভ আঁকো, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই লেখো। ইকুইলিব্রিয়ামের সামনে একটা প্রাইস নিয়ে নাও, একটা সাপ্লাই নিয়ে নাও। এটা তো মানে কমন বিষয় খুব, যে হয়ে যাবে এইভাবেই। তো ইকুইলিব্রিয়ামের সামনে একটা প্রাইস নিয়ে নিলাম, এটা হচ্ছে ধরো P0 আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি Q0। এবার কি করব? ডিম্যান্ড কার্ভটাকেও ইনক্রিজ করাবো, সাপ্লাই কার্ভটাকেও ইনক্রিজ করাবো। এটা আমার ডিম্যান্ড কার্ভ ডি, আর এটা হচ্ছে সাপ্লাই কার্ভ SS। ডিম্যান্ড কার্ভটা ইনক্রিজ করছে মানে কি? ডিম্যান্ড তো ইনক্রিজ করছে না, ডিম্যান্ড এখানে ডিক্রিজ করছে। ডিম্যান্ড ডিক্রিজ করছে মানে কি? ডিম্যান্ড কার্ভটা রাইটে শিফট হবে না লেফটে শিফট হবে? ডিম্যান্ড ডিক্রিজ করছে মানে কি? ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট হবে, রাইটে না লেফটে? অবভিয়াসলি লেফটে। তাহলে ডিম্যান্ড কার্ভটা লেফটে শিফট হবে, মানে ডিম্যান্ড কার্ভটা কোথায় শিফট হবে? এই লেফটে। সাপ্লাই কার্ভটা ইনক্রিজ করছে, সাপ্লাইটা ইনক্রিজ করছে, তার মানে সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট হওয়ার কথা, লেফটে না রাইটে? রাইটে। তাহলে সাপ্লাই কার্ভ, এই সাপ্লাইয়ের ইনক্রিজের জন্য যখন সাপ্লাই কার্ভটা রাইটে শিফট করছে তখন আমাকে তাহলে প্রথমে একটা ডিম্যান্ডটাকে দেখিয়ে দিই। ডিম্যান্ডটা করলো হচ্ছে লেফটে শিফট, সাপ্লাইটা কোন দিকে শিফট হবে বলছো? রাইটে, তাই তো? রাইটে শিফট হবে। এবার কথা হচ্ছে সময়কে কিন্তু মাথায় রাখতে হবে যে ডিম্যান্ড ইনক্রিজ, এই ডিম্যান্ড যতটা ডিক্রিজ করেছে সাপ্লাই ততটাই ইনক্রিজ করেছে। তাহলে এরকম কিন্তু এবার করা যাবে না যে তুমি ইচ্ছে মতো মানে গ্যাপ বাড়িয়ে দিচ্ছ, দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে গ্যাপ বেশি বা দুটো সাপ্লাই কার্ভের মধ্যে গ্যাপ বেশি, এরকম কিন্তু হবে না। এই D1 আর DD অর্থাৎ দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে যা ডিস্টেন্স বা যা গ্যাপ, দুটো সাপ্লাই কার্ভের মধ্যেও কিন্তু ততটাই ডিস্টেন্স বা ততটাই গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? তো আমি যদি দুটো সাপ্লাই কার্ভকে নিয়ে এবার করি, এটা হচ্ছে নতুন একটা সাপ্লাই কার্ভ, সাপোজ S1 তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায়? এই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট E1। ইকুইলিব্রিয়াম প্রাইস কোথায়? এই E1 থেকে আমি চলে যাব Y অ্যাক্সিসে, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস পেয়ে যাব P1। আর এই E1 থেকে আমি X অ্যাক্সিসে চলে যাব, তাহলে পেয়ে যাব ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি।
সেটা তো সেই কিউ জিরোই আসছে। তার মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি চেঞ্জ হয়েছে? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিন্তু সেমই আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আমি আর লিখছি না, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিন্তু ও কিউ জিরোই আছে, কিন্তু প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস আগে কত ছিল? ও পি জিরো, এখন কত হয়ে গেছে? ও পি ওয়ান। তার মানে প্রাইস কি হয়েছে? প্রাইস কমে গেছে। ইকুইলিব্রিয়াম প্রাইস আগে এতটা ছিল, এখন মাত্র এইটুকু আছে, তাই কমে গেছে। কতটা কমেছে? এই এরিয়াটুকু কমেছে, পি জিরো পি ওয়ান অ্যামাউন্ট কমেছে। ওকে, বলো এটাতে কোনো ডাউট আছে? ডিম্যান্ডের ডিক্রিজ যদি সাপ্লাইয়ের ইনক্রিজের থেকে বেশি হয় তাহলে কি হবে? সবার আগে কি করবে? সবার আগে তোমরা একটা ডিম্যান্ড কার্ভ আঁকবে, একটা সাপ্লাই কার্ভ আঁকবে, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট নেবে, তার রেসপেক্টে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আর ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে এঁকে নেবে। এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, একটা ও নাম দেবে। তারপরে কি করবে? ডিম্যান্ডটাকে ডিক্রিজ করবে। ডিম্যান্ডের ডিক্রিজ মানে কি? ডিম্যান্ড কার্ভটা লেফটে শিফট। আর সাপ্লাইয়ের ইনক্রিজ মানে কি? সাপ্লাইয়ের ইনক্রিজ মানে হচ্ছে সাপ্লাই কার্ভটা রাইটে শিফট। কোন দিকে গ্রেটার দ্যান সাইনটা আছে? ডিম্যান্ডের সাথে না সাপ্লাইয়ের সাথে? যে কেউ দেখে বলে দেবে যে ডিম্যান্ডের দিকে গ্রেটার দ্যান সাইনটা আছে। গ্রেটার দ্যান সাইনটা ডিম্যান্ডের দিকে আছে, তার মানে কি? আগের ডিম্যান্ড কার্ভ আর এখন যে নতুন ডিম্যান্ড কার্ভটা আসলো তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা বেশি হবে। এই ডিম্যান্ড, আগের ডিম্যান্ড কার্ভ ডিডি আর এখনকার ডিম্যান্ড কার্ভ ডি ওয়ানের মধ্যে যে ডিস্টেন্স সেটা বেশি হবে। কার তুলনায়? আগের যে সাপ্লাই কার্ভটা ছিল অর্থাৎ এস এস, আর এখন সাপ্লাই কার্ভটা রাইটে শিফট হয়ে নতুন একটা সাপ্লাই কার্ভ এসছে এস ওয়ান। কোন দুটোর মধ্যে ডিস্টেন্স বেশি? দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে ডিস্টেন্স বেশি না দুটো সাপ্লাই কার্ভের মধ্যে ডিস্টেন্স বেশি? অবশ্যই দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে ডিস্টেন্স বেশি। কেন বেশি? কারণ গ্রেটার দ্যান সাইনটা ডিম্যান্ডের সাথে ছিল, ডিম্যান্ডের দিকে ছিল। গ্রেটার দ্যান সাইনটা যেদিকে থাকবে সেই দুটো কার্ভের মধ্যে ডিস্টেন্সটা তোমাকে বেশি দেখাতে হবে। এটা যেন মাথায় থাকে, নাহলে কিন্তু পুরো ভুলভাল রেজাল্টও চলে আসবে। মানে ইকুইলিব্রিয়াম প্রাইস হয়তো বাড়ার কথা, তুমি দেখিয়ে দিয়ে এসছো ইকুইলিব্রিয়াম প্রাইস কমে গেছে, সেরকম কিন্তু চলে আসতেই পারে যদি তোমরা এইটা ফলো না করো। গ্রেটার দ্যান সাইনটা যেদিকে থাকবে সেই দুটো কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি থাকবে, আর গ্রেটার দ্যান সাইন যার দিকে থাকবে না সেই দুটো কার্ভের মধ্যে ডিস্টেন্স কম থাকবে। বোঝা গেল? এবার এখনকার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায়? ই ওয়ান পয়েন্টে আছে। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস এইটা আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এইটা, দুটোই কি হয়েছে? ইকুইলিব্রিয়াম প্রাইসও আগে ছিল পি জিরো অবধি, এখন মাত্র ও পি ওয়ান। তাই ইকুইলিব্রিয়াম প্রাইসও কমেছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও কমেছে। বোঝা গেল? ইকুইলিব্রিয়াম প্রাইসও কমেছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও কমেছে। কখন হলো এটা? এই ইকুইলিব্রিয়াম প্রাইসটাও কমলো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও কমলো। এটা কখন হলো? যখন ডিম্যান্ডের ডিক্রিজ ইজ গ্রেটার দ্যান সাপ্লাইয়ের ইনক্রিজ। ঠিক আছে? এতক্ষণে তো মুখস্থ হয়ে যাওয়া উচিত। বলো, কোনো অসুবিধা আছে এখানে? আর একটা কেস হবে কি, নাকি তিনটেই হয়ে গেল? না, আর একটা আছে। এটার আর একটা কেস আছে, সেটা হচ্ছে ডিম্যান্ডের ডিক্রিজ ইজ, আগেরটায় কী করলাম? ডিম্যান্ডের ডিক্রিজটা বেশি ছিল, এবার ডিম্যান্ডের ডিক্রিজটা কম, সাপ্লাইয়ের ইনক্রিজটা বেশি। এই রকম একটা সিচুয়েশান হলে আমরা কি করতে পারি? সেম ওয়েতেই হবে। আমার নিজেরই বোরিং লাগছে এবার। ডিম্যান্ড কার্ভটা আঁকো, সাপ্লাই কার্ভটা আঁকো, ইকুইলিব্রিয়াম পয়েন্টে ই নাম দাও, তার রেসপেক্টে ইকুইলিব্রিয়াম প্রাইস ড্র করো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ড্র করো, একটা ও নাম দাও। তারপরে কি ডিম্যান্ডের ডিক্রিজ হবে, মানে ডিম্যান্ড কোন দিকে শিফট করবে? ডিম্যান্ড কার্ভটা ডিক্রিজ মানে কোন দিকে শিফট করবে? রাইটে না লেফটে? লেফটে। তাহলে ডিম্যান্ড কার্ভটাকে লেফটে শিফট করাবো। নতুন ডিম্যান্ড কার্ভ পেলাম ডি ওয়ান। সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট করবে? রাইটে। কিন্তু সাপ্লাই কার্ভের সরি, এটা ভুলে গেছি, সাপ্লাই কার্ভটা রাইটে শিফট করবে, কিন্তু সাপ্লাই কার্ভটা শিফটটা কিন্তু বেশি হবে। ডিম্যান্ড কার্ভ, দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে গ্যাপটা দেখো মাত্র এইটুকু, কিন্তু সাপ্লাই কার্ভ, দুটো সাপ্লাই কার্ভের মধ্যে গ্যাপটা কিন্তু আমাকে বেশি রাখতে হবে।
কেন বেশি রাখতে হলো? কারণ গ্রেটার দ্যান সাইনটা সাপ্লাইয়ের দিকে আছে, গ্রেটার দ্যান সাইনটা ডিম্যান্ডের দিকে ছিল বলে আগেরটাতে দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে ডিস্টেন্সটা বেশি রেখেছিলাম আর দুটো সাপ্লাই কার্ভের মধ্যে ডিস্টেন্স কম রেখেছিলাম। এবার গ্রেটার দ্যান সাইনটা সাপ্লাইয়ের দিকে আছে, তাই দুটো সাপ্লাই কার্ভের মধ্যে দেখো ডিস্টেন্স আমি বেশি রাখলাম, দুটো ডিম্যান্ড কার্ভের মধ্যে ডিস্টেন্স কম রাখলাম। ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখন কোথায়? E1। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস পেতে গেলে সেম ওয়েতে করো। ইকুইলিব্রিয়াম প্রাইস কি হলো, কমলো না বাড়লো? ইকুইলিব্রিয়াম প্রাইস কি হলো, কমলো না বাড়লো? আগে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল ই, ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল P0 আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল Q0। এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে E1, ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে P1। তাহলে আগে এতটা ছিল, এখন মাত্র এইটুকু। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস কমেছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কী হয়েছে সেটাও কমেছে। কখন হচ্ছে এটা? যখন ডিম্যান্ডের ডিক্রিজটা সাপ্লাইয়ের ইনক্রিজের থেকে কম, তখন এটা হচ্ছে। ঠিক আছে, হলো। আর লাস্ট কেস যেটা বাকি আছে সেটা হচ্ছে ডিম্যান্ড ও ডিক্রিজ, যেটা আমাদের ওই চার্টের লাস্ট কেস ছিল। আমি আর একবার চার্টটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই কেস যেটা, যেখানে ডিম্যান্ডেরও ডিক্রিজ হচ্ছে সাপ্লাইয়েরও ডিক্রিজ হচ্ছে, এর আবার তিনটে কেস হবে যেরকমভাবে সব কটার হয়েছে। একটা কেসে ডিম্যান্ডের ডিক্রিজ আর সাপ্লাইয়ের ডিক্রিজ সেম হবে, একটা কেসে ডিম্যান্ডের ডিক্রিজ আর ডিমান্ডের ডিক্রিজ বেশি হবে, সাপ্লাইয়ের ডিক্রিজ কম, মানে সাপ্লাইয়ের ডিক্রিজটা কম হবে। আর একটা কেসে ডিম্যান্ডের ডিক্রিজটা কম হবে, সাপ্লাইয়ের ডিক্রিজটা বেশি হবে। এই তিনটে কেসেও তোমাদের করতে হবে। এই তিনটে কেস আমি আর করালাম না, সেম ওয়েতেই হবে। আশা করি তোমরা করে নিতে পারবে, খুব একটা ডিফিকাল্ট না। তাও যদি প্রবলেম হয় বলো, নোট থেকে এই তিনটে কেস দেখে নিও। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইস সিলিং। প্রাইস সিলিং মানে কি? প্রাইস সিলিং মানে হচ্ছে যে গভর্নমেন্ট একটা ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেট করে দেয়। গভর্নমেন্ট একটা ম্যাক্সিমাম প্রাইস বলে দেয় যে কোনো প্রোডাক্টকে কোনো কোম্পানি এই প্রাইসের উপরে বেচতে পারবে না। কোনো কোম্পানি বা কোনো ফার্ম বা কোনো ইন্ডাস্ট্রি কোনো প্রোডাক্টকে, কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে এই প্রাইসের উপরে বেচতে পারবে না। ঠিক আছে, তো দ্যাট ইজ কল্ড দি প্রাইস সিলিং, দ্য কনসেপ্ট অফ প্রাইস সিলিং। ঠিক আছে, মানে ধরো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা একটা কোম্পানি তো চাইবেই যে প্রোডাক্টটাকে আমি 100 টাকা, 100 টাকা থেকে বেশি হলে 200 টাকা, 200 টাকা থেকে বেশি হলে 300 টাকা, যত বেশি দামে আমি সম্ভব আমি ওটাকে বিক্রি করব। কিন্তু গভর্নমেন্ট আসলো, গভর্নমেন্ট এসে কী বললো? গভর্নমেন্ট এসে বলল যে না, তুমি ওটাকে 100 টাকার বেশিতে বেচতে পারবে না। তার মানে কোম্পানি আলটিমেটলি 100 টাকাই কোম্পানিকে বেচতে হবে, কারণ গভর্নমেন্টের কথা তো আর ওরা এগেনস্টে যেতে পারবে না। দেন দ্যাট উইল বি ইললিগাল। গভর্নমেন্টের এগেনস্টে চলে গেলে সেটা তো ইললিগাল হয়ে যাবে। তো ওই কারণে ওরা আলটিমেটলি প্রোডাক্টটা 100 টাকাই বেচবে। তো 100 টাকাটা কী হয়ে যাচ্ছে? দিস ইজ আওয়ার কল্ড ম্যাক্সিমাম প্রাইস। ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন বা প্রাইস সিলিং। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রাইস সিলিং কি সবসময় বেশি গভর্নমেন্ট, মানে ভেবে চিনতে বলো একটু, গভর্নমেন্ট কি প্রাইস সিলিং যখন করবে বা ম্যাক্সিমাম প্রাইস যখন বলবে, সেটা কি কম দামে বলবে না বেশি দামে বলবে? গভর্নমেন্ট যখন প্রাইস সিলিং করবে সেটা কি কম দামে করবে না বেশি দামে করবে? মানে ধরো গভর্নমেন্টের কাছে একটা কোম্পানি 100 টাকায়ও জিনিস বেচতে পারে, 200 টাকায়ও জিনিস বেচতে পারে, 300 টাকায়ও জিনিস বেচতে পারে। গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট বলছে যে 100 টাকায়, গভর্নমেন্টের কাছে যে কোনো প্রাইসে আটকানোর অপশান আছে। গভর্নমেন্ট চাইলে কোম্পানিকে বলতে পারে যে তুমি 200 টাকার বেশিতে বেচবে না, বা 300 টাকার বেশিতে বেচবে না, বা 100 টাকার বেশিতে বেচবে না। গভর্নমেন্ট কোন অপশানটা নেবে? 100 টাকাটাকে সিলেক্ট করবে না 200 টাকাটাকে সিলেক্ট করবে না 300 টাকাটাকে সিলেক্ট করবে? 300 টাকা। কেন 300 টাকাকে সিলেক্ট করবে? 300 টাকা কেন সিলেক্ট করবে? ওটা তো সবচেয়ে বেশি মার্জিন থাকবে। আরে মার্জিন তো কোম্পানির থাকছে, গভর্নমেন্টের কি যায় আসে তাতে? না, যদি দুটোভাবে স্যার দেখা যাবে প্রাইস সিলিং, মানে কোম্পানি যদি
দেখা যাচ্ছে মানে ওভার প্রাইস কিছু বিক্রি করছে, তখন একটা দাম দিল মানে যেটা সবার জন্য সবাই কিনতে পারবে, তখন ওই 100 টাকাটা ঠিক হবে। হুম। আর ওটাই আর কম হিসেবে হলে 100 টাকা। আচ্ছা, আমি যদি এক্সপ্লেনেশনটাকে আরেকটু ব্রড করতে চাই, যে ধরো রাইসটায় তো আবার মিনিমাম প্রাইস লেজিসলেশন করে। একটা প্রোডাক্ট আছে ধরো অয়েল, তো কোম্পানি তো চাইলেই এখন অয়েলটাকে 200 টাকা পার লিটারে সেল করার চেষ্টা করতে পারে, কিন্তু গভর্নমেন্ট হয়তো বলে দিয়েছে যে কোম্পানির কাছে 300 টাকা পার লিটারে সেল করার অপশানও আছে, আর কোম্পানির কাছে 150 টাকা পার লিটারে সেল করার অপশানও আছে। এবার কোম্পানি কোনটা সিলেক্ট করবে? 150 টাকা পার, এই কোম্পানি না, গভর্নমেন্ট কোনটা সিলেক্ট করবে? গভর্নমেন্ট হয়তো ওকে বললো যে তুমি 150 টাকার বেশি, এই 150 টাকাটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস, মানে তুমি তোমার প্রোডাক্টটা 150 টাকায় বেচার চেষ্টা করো, 150 টাকাই বেচবে, 150 টাকার কমেও বেচতে পারো, 140 টাকাও বেচতে পারো, 130 টাকা 120 টাকাতেও বেচতে পারো, কিন্তু 150 টাকার উপরে বেচবে না। 150 টাকাটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস যেটা তুমি তোমার কাস্টমারকে চার্জ করতে পারো। দিস 150 রুপিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রাইস যেটা তুমি তোমার কাস্টমারকে চার্জ করতে পারো, এর থেকে বেশি প্রাইস তুমি চার্জ করতে পারবে না। এবার অয়েলটা একটা খুব নেসেসিটি বলতে গেলে, কম বেশি সবাই ইউজ করে, তো অয়েলের দাম যদি খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষে সেটা হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই কারণে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট আলটিমেটলি এই টাইপের প্রোডাক্ট যেগুলো হয়, অয়েল থাকে, সুগার থাকে, এই টাইপের প্রোডাক্টের উপরে গভর্নমেন্ট আলটিমেটলি এই ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন বা প্রাইস সিলিংটা অ্যাপ্লাই করে। দেখো এখানে লেখা আছে প্রাইস সিলিং ইজ দ্য ম্যাক্সিমাম লিগাল প্রাইস উইচ দ্য সাপ্লায়ার্স ক্যান চার্জ ফর আ পার্টিকুলার গুড অর সার্ভিস। মানে একটা সাপ্লায়ার যে ম্যাক্সিমাম লিগাল প্রাইস চার্জ করতে পারে একটা গুড বা সার্ভিসের জন্য, দ্যাট ইজ কল্ড প্রাইস সিলিং। প্রাইস সিলিং মেক্স ইট ইললিগাল ফর দ্য সেলার্স টু চার্জ মোর দ্যান দ্য স্টিপুলেটেড প্রাইস। যে প্রাইসটা ঠিক হয়েছে, মানে ওই যেটা বললাম 150 টাকা পার লিটার, এর বেশি যদি চার্জ করতে চায় কোম্পানি বা এর বেশি যদি সাপ্লায়ার চার্জ করতে চায়, সেটা অবভিয়াসলি ইললিগাল, কারণ গভর্নমেন্ট তো এই লিমিটেশনটা করে দিয়েছে যে 150 টাকাটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম প্রাইস, এর বেশি তুমি চার্জ করতে পারবে না। তো এর বেশি যদি কোনো কোম্পানি বা কোনো সাপ্লায়ার চার্জ করতে যায়, দ্যাট উইল বি ইললিগাল। Such price legislation have been passed in many countries in order to make certain essential goods available at affordable prices. যেটা বললাম, অয়েলটা মানুষের দরকার, সুগারটা মানুষের দরকার, রাইসটা মানুষের দরকার, উইটটা মানুষের দরকার, এই টাইপের প্রোডাক্টের দাম যাতে খুব বেশি না বেড়ে যায়, সাপ্লায়াররা যাতে ইচ্ছে মতো এই টাইপের বেসিক নেসেসিটি যেগুলো আছে সেগুলোর দাম হুট করে যাতে বাড়িয়ে না দিতে পারে, সেই কারণে গভর্নমেন্ট এই টাইপের প্রোডাক্টগুলোর ম্যাক্সিমাম প্রাইসটা আগেই ঠিক করে দেয়। যে অয়েলের জন্য হয়তো বললো 150 টাকা পার লিটারে বেশি বেচতে পারবে না, রাইসের জন্য হয়তো বললো 40 টাকা পার লিটার পার কেজির বেশিতে বেচবে না, সুগারের জন্য হয়তো বললো 38 পার কেজির উপরে বেচতে পারবে না। কেউ এখন যদি এসে বলে 160 টাকা পার লিটারে আমি বেচবো, তাহলে সে কি ইললিগালি করছে সেটা, তখন আমাদেরকে গভর্নমেন্টকে সেটা রিপোর্ট করতে হবে, রাইট? বা কেউ এসে যদি বলে আমি রাইসকে এখন 50 টাকা কিলোতে বেচবো, তার মানে সে সেটা কি ইললিগালি করছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। তাহলে আলটিমেটলি এই ম্যাক্সিমাম প্রাইস কোন টাইপের গুডের ক্ষেত্রে অ্যাপ্লাই করে গভর্নমেন্ট? যে টাইপের গুডগুলো আমাদের নিত্য দৈনন্দিন জীবনে প্রয়োজন, ঠিক আছে, মানে সাধারণভাবে যেগুলো আমাদের বেসিক নেসেসিটিস, হ্যাঁ নেসেসিটি, যেগুলো নেসেসিটি বলতে কোনগুলো, ওই দেখো এখানে আছে উইট, রাইস, কেরোসিন, অয়েল, সুগার, এই টাইপের গুডগুলো কিন্তু, কেরোসিন ভাবো তো, আগেকার দিনে কেরোসিন খুব আর কি চলতো, এখন তো চলে না। কেরোসিনের যে সাপ্লায়ার, সে জানে কেরোসিন নেওয়ার জন্য প্রচুর লোক বসে আছে, রাইট? এবার কেরোসিন কারা নিত? কেরোসিন তো সবাই নিত না, যারা হেরিকেন বা ওই ওই টাইপের কিছু ইউজ করতো তারাই কেরোসিন কিনতো, রাইট? এইবার যারা হেরিকেন ইউজ করছে, তার মানে তারা কি পভার্টি লাইনের উপরে না পভার্টি লাইনের নিচে? পভার্টি লাইনের কনসেপ্ট বাদ দাও, তারা পোর না রিচ? অবভিয়াসলি পোর পিপল, যাদের খুব বেশি টাকা পয়সা নেই। এবার কেরোসিনের সাপ্লাই তো খুব বেশি না, কেরোসিনের যে বিরাট সাপ্লাই তা তো না।
কেরোসিনের যে সেলার বা কেরোসিনের যে সাপ্লাইয়ার, সে তো বলতেই পারে যে আমি এখন 600 টাকা লিটারে কেরোসিন বিক্রি করব। এবার সে যদি 600 টাকা লিটারে কেরোসিন বিক্রি করার কথা ভাবে, ওই যে সাধারণ দরিদ্র মানুষ যারা ওই কেরোসিন কিনতে গেছে তারা কি আর কেরোসিন কিনতে পারবে? কোনো দিন পারবে না, অন্ধকারেই থাকতে হবে। এই ক্ষেত্রে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট আসবে, স্টেপ ডাউন করে বলবে না, 600 টাকা লিটার না, তুমি 60 টাকা লিটারে কেরোসিন বেচবে, তার বেশি 1 টাকাও তুমি চার্জ করতে পারবে না। তাহলে এইবার এই যে যারা দরিদ্র ঘরের যে সমস্ত মানুষেরা যারা হেরিকেনে কেরোসিনটা ইউজ করবে বা রান্নার কোনো কাজে কেরোসিন ইউজ করবে, কেরোসিন কিন্তু স্টোভে ভরে রান্নাও করা যেত, ঠিক আছে, এটা আমার এখনই মনে পড়লো। তো কেরোসিন স্টোভে ভরে রান্না ইউজ করা যায়, তো সেই সমস্ত ফ্যামিলিগুলো আলটিমেটলি এবার কেরোসিনটা কিনতে পারবে, কারণ এখন আর প্রাইসটা 600 টাকা নেই, 60 টাকা আছে। তো এই টাইপের বেসিক নেসেসিটিস যেগুলো, উইট, রাইস, কেরোসিন, অয়েল, সুগার, এইগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, দারিদ্র মানুষের কাছে পৌঁছায়, সেই কারণে গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্টেই ম্যাক্সিমাম প্রাইসটা বলে দেয়, ঠিক করে দেয় যে এর বেশিতে জিনিসটা বেচার চেষ্টা করো না, বা এর বেশিতে জিনিসটা বেচার চেষ্টা করলে আমি কিন্তু তোমার এগেনস্টে অ্যাকশান নেব। বোঝা গেছে এই অবধি? আচ্ছা, প্রাইস সিলিংটাকে গ্রাফিক্যালি যদি আমাদের দেখতে হয়, যে গ্রাফিক্যালি কীভাবে প্রাইস সিলিংটা করে, মানে গ্রাফিক্যালি আর ইন্টারপ্রিটেশনটা আমরা কিভাবে দেখব? তো প্রাইস সিলিং শুধু, হ্যাঁ, প্রাইস সিলিং আমি বলছি যে প্রাইস শুধু হায়ার মানে ওই বেশি দাম বিক্রি করে নাকি কম দামের জন্য থাকে, মানে আপার সিলিং তো হাই প্রাইসের জন্য, লোয়ার সিলিং থাকবে না তখন? হ্যাঁ, হায়ার মানে দুটো কনসেপ্ট থাকে, ঠিক আছে, একটা হচ্ছে প্রাইস সেলিং, একটা হচ্ছে প্রাইস ফ্লোরিং। প্রাইস ফ্লোরিংটা আমরা পড়বো, মানে ওটা পরের টপিক আছে। ও, ও, ঠিক। এটা গ্রাফিক্যালি বুঝতে গেলে প্রথমে যেটা তোমাকে করতে হবে, প্রথমে একটা ডিম্যান্ড কার্ভ আঁকতে হবে আর একটা সাপ্লাই কার্ভ আঁকতে হবে। ডিম্যান্ড কার্ভটার নাম দেবে ডিডি, সাপ্লাই কার্ভটার নাম দেবে এসএস। ইকুইলিব্রিয়াম প্রাইসটা কীভাবে বের করে নিশ্চয়ই এখন আর বলতে হবে না। ইকুইলিব্রিয়াম প্রাইসটার নাম দেবে P0। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটার, এটা আমি মানে বলছি, তোমরা চাইলে যা খুশি নাম দিতে পারো, P0-র জায়গায় PEO দিতে পারো, Q0-র জায়গায় QEO দিতে পারো। আচ্ছা, এইবার ভাবো গভর্নমেন্ট প্রাইসটাকে কোথায় ঠিক করবে? কি মনে হয়, P0-র উপরে ঠিক করবে না P0-র নিচে ঠিক করবে? P0টা কি? P0টা কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইস, সেটা মাথায় রাখবে। গভর্নমেন্ট এই যে ম্যাক্সিমাম প্রাইসটা, সেটাকে কি P0-র উপরে ঠিক করবে না P0-র নিচে ঠিক করবে? P0 নিচে। আগে দেখি P0-র উপরে ঠিক করলে কি হয়, তারপরে দেখবো P0-র নিচে ঠিক করবে না উপরে ঠিক করবে। যদি ধরো এইখানে ঠিক করেছে, P1 লেভেলে ঠিক করেছে, তাহলে P1-এ যদি ঠিক করে প্রাইস লেভেলটা, প্রাইসটাকে, তাহলে মানে ম্যাক্সিমাম প্রাইসটাকে যদি P1-এ সেট করে, তাহলে আমাকে জাস্ট বলবে যে ডিম্যান্ড কতটা আর সাপ্লাই কতটা। ডিম্যান্ড কতটা জানতে গেলে ডিম্যান্ড কার্ভ থেকে নিচের দিকে চলে আসব, মানে এই OQ1টা হচ্ছে ডিম্যান্ড, আর সাপ্লাই কতটা জানতে গেলে ওই প্রাইস লাইন বরাবর সাপ্লাই কার্ভের যে ইন্টারসেকশান সেই পয়েন্ট বরাবর নিচের দিকে চলে আসব, মানেই OQ1। আচ্ছা, এবার আমার যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে যে এখন ডিম্যান্ড কতটা, সাপ্লাই কতটা? ডিমান্ড Q1, ডিম্যান্ড হচ্ছে OQ1, ঠিক আছে, OQ1, ও থেকে Q1 অবধি OQ1। আর সাপ্লাই কতটা? সাপ্লাই হচ্ছে এটা OQ2 নাম দিই। OQ2, সরি, OQ2। সাপ্লাই এই ও থেকে এই OQ2 অবধি কীভাবে হলো? প্রাইস লাইন বরাবর আমি এইটাকে জাস্ট টেনে নিয়েছি, প্রাইসটা যে P1 অবধি উঠেছে বললাম, P1 থেকে একটা লাইন টেনে নিয়েছি, সেটা ডিম্যান্ড কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই বরাবর আমি ওয়াই অ্যাক্সিস এর যে প্যারালাল বলতে পারো, সেই প্যারালাল একটা লাইন আমি নিচের দিকে টেনে নিয়েছি,
আর ওই প্রাইস লাইনটা সাপ্লাই কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট বরাবর আমি আবার ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন নিচের দিকে টেনে নিয়েছি। এই দুটো আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এটা কি সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাই ও থেকে Q2 অবধি, আর ও থেকে Q1 অবধি এটা কি কোয়ান্টিটি ডিম্যান্ড। তাহলে সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? সাপ্লাই। কতটা বেশি? Q1 থেকে Q2 অবধি? হ্যাঁ হ্যাঁ এক্সেস সাপ্লাই। সাপ্লাই কতটা বেশি? Q1 থেকে Q2 অবধি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সাপ্লাই এই থেকে এই, এরপরে তো আর কোনো ডিম্যান্ড নেই, ডিম্যান্ড তো এই OQ1ই অবধি। OQ1-এর পরে যতটা হয়েছে ততটা কি পুরোটাই তো সাপ্লাইয়ে যাচ্ছে, তাহলে এতটা সাপ্লাই বেশি। Q1 Q2 হচ্ছে সাপ্লাই বেশি। আর তুমি চাইলে এখান থেকে এই অবধিও দেখাতে পারো, এইটাকেও তুমি বলতে পারো এক্সেস সাপ্লাই। এই নিচেও লিখতে পারো Q1 থেকে Q2 অবধি এক্সেস সাপ্লাই, যেহেতু সাপ্লাই বেশি। আর তুমি চাইলে এই উপরেও দেখাতে পারো এটাকে এক্সেস সাপ্লাই। এবার আমার যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে এক্সেস সাপ্লাই থাকলে কি হয়, প্রাইস বাড়ে না কমে? প্রাইস কমে। প্রাইস কমে। তাহলে প্রাইসটা কমে আবার P0তে আসবে, তাই তো? হ্যাঁ। তাতে কি গভর্নমেন্ট কোনো রকমভাবে আপত্তি জানাবে যে তুমি প্রাইসটা আর কমাতে পারবে না? না। গভর্নমেন্ট তো এটা বলেই নি যে তুমি প্রাইস আরও কমাতে পারবে না। গভর্নমেন্ট বলেছে যে প্রাইস তুমি কমাতে চাইলে কমাও না, আমি 150 টাকা পার লিটার বেচতে বলেছি, তুমি যদি 120 টাকা পার লিটার বেচতে চাও বেচো, আমার কোনো সমস্যা নেই। তাহলে এটাতেও তো কেউ বাধা দিচ্ছে না, তার মানে প্রাইসটা কমতে কোনো বাধা নেই। না। প্রাইসটা P1 থেকে কমে যে P0তে চলে আসবে তাতে কোনো বাধা আছে? কোনো রকম রেস্ট্রিকশান আছে? নেই। তাহলে প্রাইসটা কিন্তু আবার কমে গিয়ে P0তে চলে আসবে এবং অটোমেটিক্যালি আবার আমরা কিন্তু পয়েন্টেই চলে আসব, ইকুইলিব্রিয়াম পয়েন্টেই চলে আসব। তাহলে গভর্নমেন্ট যদি প্রাইসটাকে ইকুইলিব্রিয়ামের উপরে সেট করে, মানে P0-র উপরে সেট করে, আমরা যেটাকে P1 ধরেছি এখানে, তাহলে কি গভর্নমেন্টের কোনো লাভ হচ্ছে? ইকুইলিব্রিয়ামেই তো ফিরে আসছে না ইকোনমিটা, আবার কোনো লাভ হচ্ছে না। তাহলে গভর্নমেন্ট মিনিমাম প্রাইস যেটা বা প্রাইস সিলিং যেটা সেটাকে কিন্তু কী করবে, সেটাকে কিন্তু ইকুইলিব্রিয়ামের নিচেই সেট করবে। এবার আমরা দেখি ইকুইলিব্রিয়ামের নিচে সেট করলে কি ইম্প্যাক্ট আসে। ইকুইলিব্রিয়ামের নিচে সেট করলে কি মনে হয় আবার ওটা ইকুইলিব্রিয়ামে ফিরে যাবে? দেখো ইকুইলিব্রিয়ামে ফেরে কি না। ধরো প্রাইসটা এখানে সেট করা হয়েছে P2, তাহলে সাপ্লাই কত আর ডিম্যান্ড কত সেটাও দেখতে হবে। এইটা হচ্ছে সাপ্লাই আর ডিম্যান্ড হচ্ছে এইটা। সাপ্লাইয়ের নাম ধরো দিয়েছি হচ্ছে এ আর বি। সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? সাপ্লাই কতটা? সাপ্লাই বি। সাপ্লাই ও থেকে বি অবধি, আর ডিম্যান্ড কতটা? ও থেকে এ অবধি। কোনটা বেশি, সাপ্লাই না ডিম্যান্ড? সাপ্লাই হচ্ছে, ভুল লেখা হবে তো। হ্যাঁ সাপ্লাই, দাঁড়াও, সাপ্লাই হচ্ছে ও থেকে, সরি সরি, ও এটা সাপ্লাই, ও বিটা ডিম্যান্ড। কোনটা বেশি, সাপ্লাই না ডিম্যান্ড? ডিমান্ড বেশি। ডিম্যান্ড বেশি হলে কি হয়, প্রাইস বাড়ে না প্রাইস কমে? হ্যাঁ প্রাইস বাড়ে। প্রাইস বাড়ে। গভর্নমেন্ট তো এই এবার প্রাইস বাড়াতে কি কেউ বাধা দেবে?
গভর্নমেন্ট যদি এই প্রাইসটাকে মিনিমাম প্রাইস, এই ম্যাক্সিমাম প্রাইস বলে দেয়, গভর্নমেন্ট যদি বলে দেয় যে শোনো OP2টা, এই OP2 এর যে প্রাইস এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস, এটা যদি গভর্নমেন্ট বলে দেয়, তাহলে কি প্রাইস তো বাড়ে নয় বুঝলাম, ডিম্যান্ড বেড়ে গেলে প্রাইস বাড়ে সেটা তো বুঝলাম, কিন্তু এখানে কি প্রাইসটা বাড়তে পারবে? আর এই P2 এর উপরে কি প্রাইসটা যেতে পারবে? কেন যেতে পারবে না? গভর্নমেন্ট তো আটকে দিয়েছে, গভর্নমেন্ট তো বলেই দিয়েছে এই P2 এর উপরে তুমি যেতে পারবে না, ওটাই তোমার ম্যাক্সিমাম প্রাইস, ওই টাকাতেই তোমাকে বেচতে হবে, ওই টাকাতে বেচতে পারলে বেচো, না হলে যাও। তো ওকে কিন্তু ওই P2 প্রাইসেই সেল করতে হবে, করতে পারলে করলো, না করতে পারলে না করলো, তাহলে প্রাইসটা আর উপরে যেতে পারবে না। এই কারণে গভর্নমেন্ট কিন্তু যে ম্যাক্সিমাম প্রাইস সেটাকে সবসময় ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে সেট করে, এইটাকে আমরা কি বলছি? ম্যাক্সিমাম প্রাইস বা ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন বা সিলিং প্রাইস, যেই নামে তোমাদের ডাকতে ইচ্ছা হয় ডাকবে, সিলিং প্রাইস। আচ্ছা, এবার আমরা এই জায়গাটা পড়ি। ইফ প্রাইস সিলিং ইজ সেট অ্যাবভ দ্য ইকুইলিব্রিয়াম ইট উইল হ্যাভ নো এফেক্ট অন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। ইফ প্রাইস সিলিং ইজ সেট অ্যাবভ দ্য ইকুইলিব্রিয়াম, মানে প্রাইস সিলিংটাকে যদি ইকুইলিব্রিয়ামের উপরে সেট করা হয়, তাহলে কি ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটিতে কোনো এফেক্ট আসছে? আসছে না, কারণ আলটিমেটলি তো এক্সেস সাপ্লাই হয়ে যাচ্ছে, ইকোনমিটা আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসছে, সেই কারণে আসছে না। পিপল উইল কন্টিনিউ টু বাই অ্যান্ড সেল। কত কোয়ান্টিটি বাই অ্যান্ড সেল করছে পিপল? এই OQ0 অ্যামাউন্ট, এই কোয়ান্টিটি বাই সেল করছে, তো OQ0 তো ইকোনমিটা তো ইকুইলিব্রিয়ামেই ফিরে আসছে। বোঝা গেল? প্রাইস সিলিংটা যদি উপরে সেট করা হতো, মানে P1 এ সেট করা হতো, তাহলে তো দেখালাম যে এক্সেস সাপ্লাই হয়ে যাচ্ছে, প্রাইস কমে যাবে, প্রাইস কমাতে কেউ বাধা দেবে না, প্রাইস কমাতে কেউ বাধা না দিলে আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে ইকোনমিটা আবার ফিরে আসবে, তাই তো? তাহলে ইকুইলিব্রিয়ামে যদি ইকোনমিটা ফিরে আসে, তার মানে কি? তার মানে হচ্ছে যে মানুষ কত কোয়ান্টিটি কিনবে? OQ0 কোয়ান্টিটি কিনবে, রাইট? আর প্রাইস কত থাকবে? OP0ই থাকবে, কোনো সমস্যা তো নেই এতে। তাহলে এক্সিস্টিং প্রাইস OP0 হলো। অ্যাট আ হায়ার প্রাইস, at a higher price মানে at a higher price OP1 there will emerge excess supply which will pull down the price and quantity to the equilibrium level E, যেটা বললাম সেটাই ইংলিশে লেখা আছে এখানে। It as the equilibrium price and as equilibrium quantity. To be meaningful the price ceiling must be below the equilibrium price, মানে প্রাইস সিলিং এর কোথায় হওয়া উচিত? ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে হওয়া উচিত। If the government fixes a price which is less than the equilibrium price would no longer be legally obtainable. তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসে আর আলটিমেটলি আমরা পৌঁছাতে পারলাম না, যেই নিচে সেট করলাম প্রাইস সিলিংটা, যেই নিচে সেট করলাম উপরে না সেট করে, সেই আর অটোমেটিক্যালি দেখো এক্সেস ডিম্যান্ড হয়ে গেল। এক্সেস ডিম্যান্ড হলে প্রাইস বাড়ার কথা, কিন্তু প্রাইস আর বাড়বে না, কেননা গভর্নমেন্ট তো ম্যাক্সিমাম প্রাইসটাকে সেট করে দিয়েছে এই রেঞ্জে। তাহলে আর লিগাল কোনোভাবে তুমি আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে পারবে না। ইললিগালি তুমি এখন বেশি দামে যদি বেচার চেষ্টা করো, সেক্ষেত্রে তুমি পৌঁছাতে পারো, কিন্তু লিগাল ওয়েতে তুমি লিগাল কোনোভাবে তুমি আর ইকুইলিব্রিয়াম প্রাইসে পৌঁছাতে পারবে না। বোঝা গেল? এক্সেস ডিম্যান্ড হবে আর শর্টেজ অফ দ্য কমোডিটি, যেটা আমরা দেখলাম। এক্সেস ডিম্যান্ড কতটা হচ্ছে দেখো তো, এই আমি বললাম তো সাপ্লাই ছিল OA আর ডিম্যান্ড হচ্ছে OB, তাহলে এক্সেস ডিম্যান্ড কতটা হচ্ছে? সাপ্লাই কতটা ছিল, এই ডিম্যান্ড কতটা ছিল OB, আর সাপ্লাই কতটা আছে? সাপ্লাই আছে হচ্ছে OA। তাহলে এই যে সাপ্লাই মাইনাস ডিম্যান্ড যদি করি, সরি ডিম্যান্ড মাইনাস সাপ্লাই, তাহলে যে ABটা বেরোচ্ছে এইটাই হচ্ছে আমার এক্সেস ডিম্যান্ড। ঠিক আছে, ব্যাস, এটাই, আর কোনো কনসেপ্টের নেই। তাহলে প্রাইসের উপরে আর কোয়ান্টিটির উপরে কি এফেক্ট পড়ে সেটা আমরা বুঝে গেলাম। প্রাইস সিলিং যখন গভর্নমেন্ট করে বা ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন যখন গভর্নমেন্ট করে, তখন প্রাইসের উপরে আর কোয়ান্টিটির উপরে কি ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা বুঝে গেলাম। তারপরে অ্যালোকেশন অফ অ্যাভেলেবেল সাপ্লাই, এটা
এগুলো পড়ানো সেরকম কিছু নেই। উপরের গল্পটা থেকে তোমরা বুঝতে পেরেছো যে মার্কেটে কি থাকছে, যখন প্রাইস সিলিং করা হচ্ছে মার্কেটে এক্সেস ডিম্যান্ড থাকছে না এক্সেস সাপ্লাই থাকছে। উপরে এক্ষুনি তো দেখালাম, যখন প্রাইস সিলিং করা হলো মার্কেটে কি থাকলো, এক্সেস ডিম্যান্ড থাকলো না। এই ও এ থেকে ও বি বাদ দিলাম, ও বি থেকে ও এ, এক্সেস ডিম্যান্ড থাকলো। তাহলে মার্কেটে যখন এক্সেস ডিম্যান্ড থাকলো তার মানে কি, এটার মানে কি, সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? ডিমান্ড বেশি। ডিম্যান্ড বেশি, ভালো কথা। সবার ডিম্যান্ড কি স্যাটিসফাই হবে? সাপ্লাই ধরো 10 কেজি চালের আছে, মার্কেটে ডিম্যান্ড আছে 20 কেজি চালের, সবার ডিম্যান্ড কি স্যাটিসফাই হবে? যদি 50 জন চাল কিনতে আসে, 50 জনই কি চাল কিনতে পারবে, নাকি হয়তো 20 জন পারবে, বাকি 30 জনকে বাড়ি যেতে হবে? তাহলে সবার ডিম্যান্ড স্যাটিসফাই হবে না। এভরিওয়ানস ডিম্যান্ড নট স্যাটিসফাইড। এগুলো নোট থেকে ভালো করে পড়ে নিও, ঠিক আছে? ভালো করে পড়ে নিও ইন দ্য সেন্স, এখানে জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, এইগুলো তো পরীক্ষায় এভাবে লিখতে পারবে না, তার জন্য নোট পড়তে হবে। আচ্ছা, সবার ডিম্যান্ড স্যাটিসফাই হবে না, হলো। এবার কথা হচ্ছে যে তাহলে এই যে 10 কিলো চাল আছে, এই 10 কিলো চাল কারা নেবে? 50 জনের মধ্যে কারা পাবে? মানে হাই ডিমান্ড যাদের। না, যাদের হাই ডিম্যান্ড না, গভর্নমেন্ট তো প্রাইসটা বাড়াতে চাইছে না। তো তুমি তো এবার বলতে পারবে না যে আমি সে প্রথম দিনে যে গল্পটা বলেছিলাম সেটা তো এখানে খাটবে না। হ্যাঁ, আমি প্রথম দিনে যে গল্পটা বলেছিলাম সেটা তো এখানে খাটবে না, যে এর কাছে 10 কিলো চাল আছে, মার্কেটে নেওয়ার জন্য 50 জন বসে আছে, প্রাইস বাড়িয়ে দেবে। প্রাইস বাড়িয়ে দিলেই আলটিমেটলি যাদের পকেটে কম টাকা আছে তারা সরে গেল, যাদের বেশি টাকা আছে তারা আলটিমেটলি জিনিসটা কিনবে। কিন্তু এখন তো সেই গল্পটা নেই, এ তো আর প্রাইসটা বাড়াতে পারবে না, প্রাইস তো সেমই রাখতে হবে, কারণ গভর্নমেন্ট ম্যাক্সিমাম প্রাইস সিলিং করে দিয়েছে। তো তার জন্য অনেকগুলো প্রসেস থাকে, এই 10 কিলো চাল আলটিমেটলি কাদের মধ্যে সার্ভড হবে তার জন্য অনেকগুলো প্রসেস থাকে। একটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা প্রথমে আসবে তারা পাবে। তারপরের যেটা প্রসেস সেটা হচ্ছে রেশনিং বলতে পারো। রেশনিং সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, যে বলা হলো যে সবাইকে 1 কিলো করে চাল দেওয়া হবে, তোমরা আসো, তোমাদের রেশন কার্ডটা দেখাও, 5 টাকা করে দাও, আর 1 কিলো করে চাল নিয়ে যাও, যতক্ষণ সাপ্লাই আছে ততক্ষণ দিতে পারবো। এই প্রসেসের মাধ্যমে 10 কিলো চাল দেওয়া হতে পারে, মানে দেওয়া যেতে পারে। আর একটা প্রসেস থাকে, সেটা হচ্ছে অ্যালোকেশন বাই সেলার্স প্রেফারেন্স, মানে সেলারের যাকে পছন্দ সেলার তাকে মাল দেবে। হয়তো যারা রেগুলার কাস্টমার তাকে দিচ্ছে বেশি, বা মানে ধরো এরকম কোনো কাস্টমার যে অনেক ফ্রিকুয়েন্টলি সেলারের কাছে প্রোডাক্ট নিতে আসে, তাকে সে প্রোডাক্টগুলো দিতে পারে। তো এই 3টে প্রসেসে আলটিমেটলি এই 10 কিলো চালকে অ্যালোকেট করা হবে, যেটা আমি আর কি গল্পের জন্য এখানে বললাম। আচ্ছা, আর এখানে সেরকম কিছু নেই। আচ্ছা, এখানে ব্ল্যাক মার্কেটিংয়ের কোনো চান্স আছে কি মনে হয় তোমাদের? ব্ল্যাক মার্কেটিং হতে পারে কোনোভাবে? প্রাইস তো স্যার ম্যাক্সিমাম মানে সেট করা আছে। প্রাইস তো ম্যাক্সিমাম সেট করা আছে, প্রাইস ম্যাক্সিমাম সেট করা আছে মানে কি, মানে হচ্ছে ওই যে কথাটা বলা হলো একটু আগেই, যে রাইস গভর্নমেন্ট বলে দিয়েছে যে রাইসটা তুমি না 40 টাকা পার কেজির উপরে সেল করতে পারবে না। আচ্ছা, কেরোসিনও গভর্নমেন্ট বলে দিয়েছে তুমি 60 টাকা পার লিটারের উপরে সেল করতে পারবে না। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে এমন অনেক মানুষ তো থাকবে
যাদের এই জিনিসটা বেশি বেশি করে দরকার, এই রাইসটা বেশি বেশি করে দরকার, কেরোসিনটা বেশি বেশি করে দরকার, অ্যান্ড তাদের পকেটে ভালো টাকা আছে, এরকম মানুষ থাকবে তো যারা অনেক টাকা নিয়ে ঘুরছে প্লাস এদের এই জিনিসটা বেশি বেশি করে দরকার, রাইট? আরও এক ধরনের মানুষ আছে যারা কারা, যাদের পকেটে টাকা কম আছে, জিনিসটা দরকার তো সবারই, জিনিসটা এদেরও দরকার, কিন্তু এদের পকেটে টাকা কি আছে, কম আছে। মানে এর পকেটে যদি 10 টাকার নোট থাকে, এর পকেটে হয়তো 2000 টাকার নোট আছে। এইবার যে সেলার, সে দেখছে যে যদি আমি লিগ্যালভাবে আইনি পথে যদি জিনিসটা বেচি, তাহলে আমাকে কাকে বেচতে হবে, একেও বেচতে পারি, একেও বেচতে পারি, কিন্তু যাকেই বেচি আমি 40 টাকা কেজিতেই বেচবো, 60 টাকা লিটারেই বেচবো, তার বেশি আমি বেচতে পারবো না। কিন্তু যদি আমি কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে ব্ল্যাক মার্কেটিং, কালোবাজারি করি, কালোবাজারি মানে কি, কাউকে না জানিয়ে যদি আমি এদেরকে বলে দিই যে আপনাকে 20 কিলো চাল দিচ্ছি, আপনি আমায় 80 টাকা পার কেজি দেবেন, মানে যেটা হচ্ছে সিলিং প্রাইসের প্রায় ডবল। এবার এদের পকেটে তো ভর্তি টাকা, এরা বলবে হ্যাঁ হ্যাঁ দাও দাও, চাল দাও, টাকা নিয়ে যাও, টাকার কোনো অভাব নেই। তো এরা আলটিমেটলি টাকা দিয়ে দেবে সেলারকে। তো এবার গভর্নমেন্ট কি বলেছিল যে 40 টাকার উপরে বেচবে না, ও এটাকে 80 টাকায় বেচলো। কাদের বেচলো? যাদের অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার অ্যান্ড পকেটে টাকাও অনেক আছে, অনেক বেশি তো এদেরও দরকার, যাদের পকেটে টাকা কম তাদেরও অনেক বেশি দরকার, কিন্তু টাকাটা এদের পকেটে বেশি আছে, এদের পকেটে টাকা বেশি আছে বলে এদেরকেও বেশি দামে বেচে দিল, আর বেশি কোয়ান্টিটিও বেচে দিল। এইটা একটা ব্ল্যাক মার্কেটের সিচুয়েশান হলো না? বোঝা গেল? তাহলে এই জিনিসটা এখানে হতে পারে তো, মানে রেলিভেন্ট তো এই জিনিসটা এখানে, যে ও তো চাইলেই সরকারের যে দামটা নির্ধারণ করে দিয়েছে সরকার, তার বেশি দামে ও বড় লোকদের জিনিসটা বেচে দিতে পারে। কোভিডের সময় কি হতো মনে আছে? কোভিডের সময় এখানে করা আছে রেশনিং ফেশনিং ব্ল্যাক মার্কেটিং, এই তো ব্ল্যাক মার্কেটিং এখানে করা ছিল, যাই হোক আরও করা আছে নাকি দেখি, ফ্লোর প্রাইসটাও আছে, আচ্ছা ব্ল্যাক মার্কেটিংয়ের এটা করা ছিল, আমি তো ওখানে করে দিলাম। যাই হোক, কোভিডের সময় কি হতো, কোভিডের সময় রেশনের চাল খুব চুরি হতো। রেশনের চাল চুরি হতো বলতে, এটা তোমরা জানোই রেশনের চাল চুরির গল্প, আমি আর বলছি না আলাদা করে। তো বিষয় যেটা, অ্যাকচুয়ালি রেশনের চাল চুরির গল্পটা কি, ওই চালটা যদি রেশনিংয়ের থ্রুতে লোককে দিতে হয়, চাল রেশনের চাল কত টাকা করে একটা আছে, একটা রেট হয় রেশনের চালের, কত একটা দিতে হয়, 12 টাকা না 16 টাকা কিছু একটা দিতে হয়, 12 টাকা পার কেজিতে দিতে হচ্ছে। কারা দিচ্ছে? সাপ্লায়াররা। ওই চালটাই যদি ওরা বেআইনি পথে বিক্রি করতে যায়, তাহলে ওরা হয়তো 30 টাকা পার কেজি পাবে। খুব ভালো কোয়ালিটির চাল তো হয় না, তাই 40 টাকা ধরলাম না, 30 টাকাই ধরলাম, 30 টাকা পার কেজি। এবার সেইটা কাদেরকে বিক্রি করবে? আইনি পথে তো বিক্রি করতে পারবে না। তো ওরা কী করছে, চালটা চুরি অ্যাকচুয়ালি করছে না, চালটাকে তুলে নিয়ে আসছে, রেশনিংয়ে বিক্রি করছে না চালটাকে, চালটাকে রেশনিংয়ের মাধ্যমে রেশন দিচ্ছে না, চালটাকে তুলে নিয়ে এসে যাদের বেশি টাকা আছে পকেটে তাদেরকে বিক্রি করে দিচ্ছে। আর সেটা আইনি পথে সবার সামনে তো করতে পারবে না, কারণ সরকার তো রেশনিংয়ের প্রাইসটা, ম্যাক্সিমাম প্রাইসটা ফিক্সড করে দিয়েছে 12 টাকা, আর ওদের বেশি টাকায় বেচতে হবে, 30 টাকায় বেচতে হবে, তাই ওরা এই বেআইনি পথে এই কাজটা করছে। এটাই হচ্ছে ব্ল্যাক মার্কেটিং। এটা কিন্তু সরকার যখনই মিনিমাম এই ম্যাক্সিমাম প্রাইস ঠিক করে দেয়, তখন কিন্তু ব্ল্যাক মার্কেটিং হতে পারে, এটা মাথায় রাখবে এই পয়েন্টটা। বলো, কোনো ডাউট আছে এই অবধি? আচ্ছা, যতটা হলো আমি কালকে যদি তোমাদের পসিবল হয়, কালকে কি স্ট্যাটিস্টিক্সের ক্লাসটা আমি ভাবছিলাম নেব, তা যদি দেখছি আমি জানাবো। আর সেটা হচ্ছে যেটা বিষয়, যতটা হলো একেবারে শেষই করিয়ে নিই, তারপরেই করাবো, ঠিক আছে? শেষ হয়ে যাক, পরের দিন আমি পরীক্ষাটা তাহলে নেক্সট থার্সডেতেই নেব, ঠিক আছে? স্যার পুজো তো